অনেক দিন আগের কথা। আলোকনগর নামের এক গ্রামে বাস করত রাম ও শ্যাম নামের দুই ভাই। তাদের আপন বলতে তেমন কেউই ছিল না। ভাইয়ে ভাইয়ে তাদের ছিল অনেক মিল। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন বড় ভাই শ্যাম বিয়ে করে বড়লোক ঘরের সবিতাকে। সবিতা ছিল খুবই বদমেজাজি ও স্বার্থপর। তাই তো রামের বয়স বিয়ের উপযুক্ত হওয়া সত্ত্বেও তাকে কিছুতেই বিয়ে দিতে চাইতো না। তাই একদিন শ্যাম সাহস করে তাকে বলল, শোনো না, বলছিলাম রামেরও তো বয়স কম হলো না, এবার তো মনে হয় ওকে একটা বিয়ে দেওয়া দরকার। কি কি বললে তুমি? তোমার অমন মূর্খ বর্বর বোকা ভাইকে কে বিয়ে করবে শুনি? আর টাকা বুঝি গাছে ধরে? হ্যাঁ, এ কেমন কথা বললে? এই যে আমাদের ব্যবসা জমি সবকিছুতেই রামের ভাগ আছে, ওকে তো আমি দূরছাই করতে পারি না। হয়েছে হয়েছে, সকাল সকাল ভাইকে নিয়ে আদিক্ষেতা করতে হবে না। ওকে বিয়ে দিলে আমার বিনা বেতনের কাজের লোকটা যে হাতছাড়া হয়ে যাবে। তোমার কি মনে হয় ওর বউ এসে আমি ওকে দিয়ে যেসব কাজ করাই তা করতে দেবে? দেখো সবিতা, ভুলে যেও না, রাম কিন্তু আমার নিজের ভাই। আমি জানি তুমি ওকে দিয়ে বাড়ির কাজকর্ম বাজারঘাট সব করাও, তাও কখনো কিছুই বলি না, কারণ ভাইটা আমার খুবই ভালো। তাই বলে তুমি ওকে বিয়ে দেবে না? হ্যাঁ হ্যাঁ, যাও, কালকেই তোমার ভাইকে ধুমধাম করে বিয়ে দাও। আমার আর কি, সব ওই ভাইকেই দিয়ে দাও। ভবিষ্যতে আমাদের যে ছেলেপুলে হবে তাদের জন্য কিছুই রাখতে হবে না। এই বলে রাগে কটমট করে সবিতা সেখান থেকে চলে গেল। তখনই রাম সেখানে এসে বলল, কি হয়েছে দাদা, তুমি আবারও বৌদিকে রাগিয়ে দিলে? কি করবো বল ভাই, ও তোকে যে অত্যাচারটা করে আমি তো সহ্য করতে পারি না, তাই তো তোকে বিয়ে দিতে চাইছি। তোর বউ এসে যদি ওকে শায়েস্তা করতে পারে। কি যে বলো না, বৌদি তো আমার মায়ের মতো। তাছাড়া আমায় যেসব কাজ করাই সেগুলো তো আমি খুশি মনেই করি। আমার বিয়ে নিয়ে তোমায় তো ভাবতে হবে না। রাম আর শ্যাম যখন কথা বলছিল তখনই সেখানে আবারও সবিতা এসে বলল, এই যে নবাবের ঘরের নবাব, সেই যে কখন তোমায় বলেছি বাজারটা নিয়ে আসতে, এখনো বসে আছো? তাহলে রান্নাটা কখন চড়বে শুনি? আহা, আবার ছেলেটাকে বকাঝকা করছো। দাও বাজারের ব্যাগটা, আজ না হয় আমি বাজার করে আনছি। হ্যাঁ, তাই তো যাবে। তুমি যদি বাজারে যাও তাহলে ব্যবসাটা কে দেখবে শুনি? কেন, আজ না হয় রাম দোকানে বসবে? কিরে ভাই, পারবি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো যাবে। এরপর তোমার ভাই ব্যবসা করে আমাদেরকে ঘরছাড়া করবে, এই তো তুমি চাও। তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আহা বৌদি, তুমি শুধু শুধু দাদার কথায় রাগ করছো কেন? দাও ব্যাগটা দাও, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে, এসে না হয় সকলের খাবার খাবো। হ্যাঁ, যাও যাও, গিয়ে আমায় উদ্ধার করো। যত সব উটকো ঝামেলা, একের আমি রক্ষে নেই, তার উপর সুগ্রীব। এই ছেলেকে বিয়ে দিলে তখন সত্যিই ঘর ছাড়তে হবে। এইসব বলতে বলতে সবিতা ঘর থেকে বেরিয়ে গেল আর রামও বাজারে রওনা হলো। কিন্তু শ্যাম চিন্তায় পড়ে গেল। তাই মনে মনে ভাবলো, না, আজ একবার ঘটক মশাইকে খবর পাঠাবো। ছোট ভাইয়ের এমন কষ্ট আমি যা সহ্য করতে পারছি না। হায় বিধাতা, আমার ভাইটাকে তুমি একটু দেখো। এসব ভেবে ভেবে শ্যাম দোকানে চলে গেল। কিছুক্ষণ পরে সেখানে ঘটক আসলো। আরে ঘটক মশাই, আপনি এসেছেন? হ্যাঁ শ্যাম দাদা, আপনি আমায় ডেকেছেন, আমি কি আর না এসে পারি? এবার বলুন তো কি হয়েছে, হঠাৎ এত জরুরি তলব? তেমন কিছু না, আসলে আপনাকে ডেকেছিলাম আমার ভাইয়ের জন্য। ওরও তো বিয়ের বয়স হয়েছে। আপনার কাছে আছে নাকি কোনো ভালো মেয়ের সন্ধান? আছে মানে, অবশ্যই আছে। পাশের গ্রামেই বাড়ি, কিন্তু বাবা মায়ের অবস্থা তেমন কিন্তু ভালো না। না না, আমাদের কিছু লাগবে না, শুধু আমার ভাইটাকে দেখে রাখবে এমন বউ হলেই হলো। বেশ, তাহলে আমি আজই খবর লাগাচ্ছি।
যাতে এক সপ্তাহে সব ব্যবস্থা হয়ে যায়। কথা বলেই ঘটক সেখান থেকে চলে গেল। সেদিন রাতেই শ্যাম সবিতাকে সব খুলে বলতেই সবিতা রেগে গিয়ে বলল, কি বললে? আমায় না জানিয়ে তুমি তোমার আদরের ভাইয়ের বিয়েও ঠিক করে ফেলেছো? আহা, রাগ করছো কেন? বললাম তো মেয়ে খুব গরিব ঘরের, ও আসলে তোমার সাহায্যই হবে। বেশ, তাহলে ঠিক আছে। তবে এই বিয়েতে কিন্তু আমি 1 টাকাও খরচ করতে দেব না, এই আমি বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, তাই হবে। এবার একটু শান্ত হও দেখি। এই বলে শ্যাম সবিতাকে শান্ত করলো। আর ঠিক তার 3 দিনের মাথায় রাম বিয়ে করে আনলো গরিব ঘরের মেয়ে রীতাকে। এই যে মেয়ে, শোনো, বিয়ে করে এসে আবার নিজেকে এই বাড়ির মহারানী ভেবো না যেন। আজ তোমার বিয়ের দিন, তাই কিছু বলছি না, কিন্তু কাল সকাল থেকেই তোমার কাজ শুরু। আহা, আজ সবে ওদের বিয়ে হয়েছে, এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি, বিয়ে বিয়ে করে তো এতদিন আমার মাথা খেয়েছো। এখন যখন বিয়ে হয়েছে, সংসারও তো সামলাতে হবে। হ্যাঁ, দাদা বৌদি তো ঠিকই বলেছে, তুমি চিন্তা করো না বৌদি, আমি সব ওকে বুঝিয়ে দেব। বুঝিয়ে দিলেই ভালো। চলো এবার আমরা ঘরে যাই। শ্যাম আর সবিতা ঘর থেকে চলে যেতেই রাম রীতাকে বলল, শোনো বউ, বৌদি আমার মায়ের মতো, একটু রাগী এটা ঠিক, তবে মনটা খুব নরম, তাই সে তোমাকে যা করতে বলে তা তুমি মন দিয়ে করবে। এইসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, দিদি আমায় যা বলবে আমি তাই শুনবো। রাম ও রীতা ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই সবিতা তাদের ঘরের সামনে এসে চিৎকার করতে লাগলো, কি হলো? আর কতক্ষণ ঘুমোবে মহারানী? তাড়াতাড়ি ওঠো, এদিকে তো রাজ্যের কাজ পড়ে আছে। সবিতার চিৎকারে রীতা দরজা খুলে বলল, দিদি আমায় ডাকছিলে? হ্যাঁ গো, তোমাকেই ডাকছি। সারাক্ষণ ঘুমিয়ে থাকলে তো হবে না, এবার শরীরটা নাড়িয়ে একটু কাজ করো দেখি। যাও, এক্ষুনি উঠানটা ঝাড়ু দিয়ে আমার এই কাপড়গুলো কেচে আনো, তারপর সবার জন্য সকালের খাবার তৈরি করো। কিন্তু বৌদি, আজ তো এই বাড়ি তোর প্রথম দিন, আজই ওকে দিয়ে তুমি এত কাজ করাবে? বাবা, এতদিনে তোমার মুখে বুলি ফুটেছে মনে হচ্ছে। কেন গো, তোমার বউ কাজ করবে না তো কে করবে শুনি? আমি? রাগ করো না দিদি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। বেশ, যাও তাহলে। আর হ্যাঁ, কাজ শেষ হলে তবেই খাবার পাবে, নইলে না। এ কথা বলেই সবিতা সেখান থেকে চলে গেল। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। প্রতিদিনই সবিতা নানাভাবে রীতাকে নিয়ে সারাক্ষণ কাজ করাতো। একদিন দুপুরে রীতা যখন খেতে বসলো, তখন সবিতা এসে বলল, এই যে মহারানী, এখানে বসে ভাত গেলা হচ্ছে, আর ওদিকে যে আমার 1 গাদা নোংরা কাপড় পরে আছে, সেগুলো কে ধোবে? হ্যাঁ, এই তো দিদি, আমি এক্ষুনি খাওয়া শেষ করে ওগুলো ধুয়ে দিচ্ছি। না, আগে ওগুলো ধুয়ে আনো, তারপরই তুমি খেতে পারবে। এই বলে সবিতা রীতার খাবারের প্লেট সরিয়ে নিল। আর রীতাও কাঁদতে কাঁদতে কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে চলে গেল। হায় বিধাতা, এ আমি কোথায় এসে পড়লাম? সারাটা দিন তো শুধু কাজ আর কাজই করতে হয়, খাবারটাও ঠিক মতো পাই না। এর চেয়ে তো আমার আগের জীবনটাই ভালো ছিল। পুকুর পাড়ে বসে রীতা যখন কাঁদছিল, ঠিক তখনই আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক পরী। রীতাকে কাঁদতে দেখে তার খুব মায়া হলো, তাই সে মনে মনে ভাবলো, আহারে, কি ফুটফুটে বউটা, অথচ এভাবে কাঁদছে কেন? না, আমাকে জানতেই হবে ওর কষ্টের কারণটা কি। এই বলে পরী এক বুড়িমার রূপ ধারণ করলো। এরপর রীতার সামনে গিয়ে বলল, এই যে মেয়ে, ভর দুপুরে
এখানে বসে কাঁদছো কেন? কে তুমি? কি হয়েছে তোমার? আমি এক অভাগী মেয়ে বুড়িমা, বড্ড খারাপ কপাল আমার, তাই তো কাঁদছি। আহারে, কেঁদো না, আমায় বলো কি তোমার দুঃখ? এরপর রীতা এক এক করে বুড়িমাকে সব খুলে বলল। বুড়িমা সব শুনে রীতার দিকে একটা ছোট্ট লাঠি এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই লাঠিটা নিজের কাছে রাখো। এই লাঠির অনেক শক্তি, যখন কিছু দরকার হবে এই লাঠিকে বলবে, সব করে দেবে। এসব আপনি কি বলছেন বুড়িমা? তাই কখনো হয় নাকি? এটা কি কোনো জাদুর লাঠি নাকি? এ কথা বলেই রীতা যখনই সামনে তাকালো দেখলো আশেপাশে কোথাও বুড়িমা নেই। এই দেখে অবাক হয়ে রীতা বলল, আরে, বুড়িমা কোথায় গেল? আরে লাঠিটা সত্যি কি জাদুর লাঠি নাকি? একটু দেখি তো পরীক্ষা করে। এই যে জাদুর লাঠি, এক্ষুনি আমার সব কাপড় ধুয়ে দাও দেখি। রীতা যেই না এ কথা বলল সাথে সাথে সবগুলো কাপড় নতুনের মতো ঝকঝকে হয়ে গেল। এই দেখে রীতা আরো অবাক হয়ে গেল। আরে, এ দেখছি সত্যি সত্যি জাদুর লাঠি। এটা দিয়ে তো আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ বুড়িমা, তোমায় অনেক ধন্যবাদ। এই বলে লাঠিটা সঙ্গে করে রীতা বাড়ি ফিরে গেল। সেখানে যেতেই রীতাকে এত খুশি দেখে সবিতা বলল, এ কি, এত তাড়াতাড়ি ফিরে এলো যে? আমার সব কাপড় ধোয়া হয়ে গেছে। হ্যাঁ দিদি, তোমার সব কাপড় ধোয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবার যাও, বাসনগুলো মেজে ফেলো। সবিতার কথায় রীতা হাসি মুখে বাসন মাজতে চলে গেল আর জাদুর লাঠির সাহায্যে খুব সহজেই সেগুলো মেজে ফেলল। এ কি, এত তাড়াতাড়ি এত বাসনও মাজা হয়ে গেছে? এ মেয়ে কি জাদু জানে নাকি? আমায় কিছু বলছো দিদি? না না, কি আর বলবো, বাসন তো মাজলে, কিন্তু রাতের রান্না সেগুলো কে করবে শুনি? কিন্তু দিদি, আমি তো এখনো খাইনি। সারাক্ষণ শুধু খাই খাই করলে হবে? অন্যদেরকেও তো খাওয়াতে হবে। যাও, দেরি না করে রাতের রান্নাটা সেরে ফেলো। সবিতার কথায় রীতা আবারও মন খারাপ করে রান্নাঘরে চলে গেল। কিন্তু সবিতার কাছে সবকিছু কেমন যেন গোলমেলে মনে হচ্ছিল। তাই সে মনে মনে ভাবল, আশ্চর্য, মেয়েটাকে এত কাজ দিচ্ছি অথচ মুহূর্তেই সেরে ফেলছে। না, আমাকে নিজ চোখে সবটা দেখতে হবে, কি করে এই মেয়ে এত তাড়াতাড়ি সব করে ফেলছে। যাই, এক্ষুনি রান্নাঘরে গিয়ে দেখি। এই বলে সবিতা রান্নাঘরের বাইরে গিয়ে লুকিয়ে থাকলো আর দেখলো রীতা একটা লাঠি হাতে নিয়ে বলছে, এই যে আমার জাদুর লাঠি, আমার রাতের রান্নাগুলো করে দাও দেখি। রীতা এই কথা বলতেই মুহূর্তেই সব রান্না তৈরি হয়ে গেল। আর এই দেখে সবিতার চোখ ছানা বড়া হয়ে গেল। ওরে বাবারে, এ আমি কি দেখছি? এই বউ তো দেখছি জাদুর বউ। ওরে বাবারে! এই বলে সবিতা যেই না চিৎকার করে উঠল তখনই রীতা তাকে দেখে ফেলল। আর তাকে ভয় পেতে দেখে রীতা মনে মনে বলল, এই তো সুযোগ, এবার দিদিকে একটু শিক্ষা দিতে হবে। ওরে বাবা, কি ভয়ঙ্কর বউ রে বাবা! জাদু জানে, কে কোথায় আছো দেখে যাও, দেখে যাও। রামে কোন জাদুর বউ ঘরে তুলেছে? আরে দিদি, তুমি তো দেখছি সবই জেনে গেছো। এবার বলো, আর আমায় অত্যাচার করবে? আর আমার স্বামীকে দিয়ে কাজ করাবে? ওরে বাবা রে, কে কোথায় আছো দেখে যাও। কেউ তোমার ডাক শুনবে না দিদি, কারণ সবাই জানে তুমি আমায় কত অত্যাচার করো। কি আর করবে অত্যাচার? তাহলে কিন্তু এই যে জাদুর লাঠি, তোমার কামাল দেখাও দেখি। রীতা এই কথা বলতে জাদু লাঠি উড়ে এসে সবিতাকে মারতে লাগলো। আর সবিতাও চিৎকার করে বলল,
ওরে বাবারে, ছেড়ে দাও আমায়। আচ্ছা, আমি আর তোমাকে কাজ করাবো না, তোমার স্বামীকেও কাজ করাবো না। এবার আমায় ছেড়ে দাও। ওরে বাবারে, মরে গেলাম রে। তাহলে ঘরের কাজ কে করবে? আর রান্না বান্না সেগুলোই বা কে করবে? আমি আমি করব সব। দয়া করে এবার আমায় ছেড়ে দাও। বেশ, ফিরে এসো জাদুর লাঠি, ফিরে এসো আমার কাছে। রিতার কথায় জাদু লাঠি আবারও ফিরে গেল রিতার কাছে। এরপর সবিতা নিজের ভুল বুঝতে পেরে রিতাকে বলল, আমাকে ক্ষমা করে দাও বোন। ক্ষমতা আর টাকার লোভে এতদিন আমি তোমার স্বামী আর তোমার উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু আর না, আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে ঘরের সব কাজ আমি একা হাতে সামলাবো। কেঁদো না দিদি, তুমি একা কেন? আজ থেকে আমরা দুই বোন মিলে এই সংসার সামলাবো। চলো বাকি কাজগুলো দুই বোন একসাথেই সেরে ফেলি। এই বলে রিতার সবিতা দুজন মিলে সংসারের কাজ করতে লাগলো। বাড়ি ফিরে এই দৃশ্য দেখে রাম ও শ্যাম দুই ভাই অনেক খুশি হয়ে গেল। আরে, আজ আমি কি দেখছি, আমার বউ সেও কাজ করতে পারে। এভাবে বলে আমায় লজ্জা দিও না। এতদিন আমি অনেক ভুল করেছি, আর না, আজ থেকে আমি নিজেকে শুধরে নেব। ভাই রাম, পারলে তোমার এই বৌদিকে মাফ করে দিও। এভাবে বলো না বৌদি, তুমি তোমার মায়ের মতো, তাই তোমার কাছে কোনো কিছুই আমার খারাপ লাগে না। হ্যাঁ দিদি, ও তো ঠিকই বলেছে, তুমি তো আমারও মায়ের মতো। আর মায়ের কথা কারো খারাপ লাগে নাকি? আর এরপর থেকেই তারা চারজন সুখে শান্তিতে সংসার করতে লাগলো।